আগার মানে হচ্ছে ক্লোজার, একটা বদ্ধ জায়গা, আমরা যেমন বলি কারাগার। রবীন্দ্রনাথ মনে করতেন যিনি চিন্তাশীল মানুষ তার কোনো আগার থাকে না, তিনি অনাগারিক। যে রাম, ওই রামরাজ্যের রাম, তার প্রতি কিন্তু রবীন্দ্রনাথের সহানুভূতি পরবর্তীকালে নেই। যেখানে ধর্ম পুঁজির দ্বারা তাড়িত এবং চালিত, সেখানে তিনি সেই ধর্মকে কিছুতেই মেনে নিতে পারেন না। তিনি বলেন যে দেবতা তার হাতে পায়ে ধুলা লেগেছে। ফলে রবীন্দ্রনাথ কিন্তু জানেন, এটা বারবার বলেন, আমি খুব কৌতুক করে বলি যে রবীন্দ্রনাথ মনে করতেন বিপ্লবের ঘর হয় না, বিপ্লবের পথ হয়। নমস্কার, আপনারা দেখছেন নাগরিক.net-এর পডকাস্ট সব প্রশ্ন চলবে। আজকে আমাদের বিষয় আমাদের বাঙালির নিঃশ্বাসে প্রশ্বাসে যিনি আছেন সেই রবীন্দ্রনাথ, এবং আজকে আমরা কথা বলবো মূলত তাঁর রাজনৈতিক দর্শন, তাঁর ইতিহাসবোধের জায়গা ইত্যাদি নিয়ে। এই আলোচনার জন্য আজকে আমরা পেয়ে গেছি রবীন্দ্র বিশেষজ্ঞ বিশ্বজিৎ রায়কে। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো আমরা প্রথমেই যে প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে, ধরুন রবীন্দ্রনাথের জন্ম আমরা জানি 1861 সালে। তার যে পরিবার, ঠাকুর পরিবার, সেই পরিবারের একটা খুব বড় ভূমিকা ছিল বাংলার নবজাগরণ বলতে আমরা যেটাকে বোঝাই সেই জায়গায়, এবং অবশ্যই অন্যান্য ক্ষেত্রেও। কিন্তু এই যে ঠাকুর পরিবার, যেটি একটি আসলে ব্যবসায়িক এবং জমিদার পরিবার, সেই পরিবারের যে শাসক ঘনিষ্ঠতা বা হিন্দু নবজাগরণে তাদের যে ভূমিকা, সেই ব্যাপারটা রবীন্দ্রনাথকে কতখানি প্রভাবিত করেছিল বলে আপনি মনে করেন? প্রথমত, রবীন্দ্রনাথ তার পরিবার সম্পর্কে খুব সচেতন ছিলেন এবং পরিবারের অর্থনৈতিক, ধর্মীয় এবং হিন্দু নবজাগরণে এই পরিবারের অবস্থান সম্পর্কে তাঁর পরবর্তীকালে বেশ সুচিন্তিত মতামত পাওয়া যায়। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় সুবিধে হলো যে রবীন্দ্রনাথ দীর্ঘ জীবনের অধিকারী ছিলেন। তার জীবনের আপনারা সকলেই জানেন যে আধখানা হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে আর আধখানা হচ্ছে বিংশ শতাব্দীতে। এই দীর্ঘ জীবনযাপনের ফলে 19 শতকে যে বিষয়গুলো ঘটেছিল, পরবর্তীকালে যেগুলো মনে হলো যে এগুলো পিছু টান, এগুলো ঠিকমতো হয়নি, এগুলো অনৈতিক, সেগুলো সম্পর্কে রবীন্দ্রনাথের খুব নির্দ্বিধ উচ্চারণ আছে। এবং রবীন্দ্রনাথ মনে করতেন যে মানুষের ধর্ম হচ্ছে, মানুষ হচ্ছে অনাগারিক। আগার মানে হচ্ছে ক্লোজার, একটা বদ্ধ জায়গা, আমরা যেমন বলি কারাগার। রবীন্দ্রনাথ মনে করতেন যিনি চিন্তাশীল মানুষ তার কোনো আগার থাকে না, তিনি অনাগারিক। একদম জীবনের শেষ পর্বে তিনি মানুষের ধর্ম সেটাতে লিখছেন যে পশুর রয়েছে গুহা আর মানুষের রয়েছে পথ, মানুষ অনাগারিক। একটা ব্যবস্থাপনা মানুষ ফেলে দিয়ে আর একটা ব্যবস্থাপনায় পৌঁছে যেতে পারে। এবার একে একে আসি যে রবীন্দ্রনাথ তাঁর পারিবারিকতাকে কিভাবে ভাবছিলেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের জীবনী রচনা করেছেন। এই জীবনীতে প্রভাত কুমার মুখোপাধ্যায় দ্বারকানাথ ঠাকুরের একটা দীর্ঘ অংশ রেখেছেন, পারিবারিক পরিচয় দিয়েছেন এবং সেখান থেকে রবীন্দ্রনাথে পৌঁছেছেন। রবীন্দ্রনাথের এটা কিন্তু ঘোরতর আপত্তি ছিল। তার মনে হয়েছিল যে তিনি তার এই জীবনী গ্রন্থে কখনোই দ্বারকানাথ ঠাকুরের নাতি হিসেবে পরিচিত হতে চান না, কারণ দ্বারকানাথ ঠাকুরের অর্থনৈতিক দিক থেকে তার যে প্রাপ্তির জায়গা, ব্যবসার ক্ষেত্রগুলো, সেগুলো সম্পর্কে রবীন্দ্রনাথের নিশ্চয়ই খুব সহজ মনোভাব ছিল না। আফিমের ব্যবসা চীনে কিভাবে মারণ ব্যবসা হয়ে উঠেছিল তা নিয়ে তার প্রবন্ধ আছে। ফলে এই যে টাকা পয়সার জগৎ, উপার্জনের জগৎ, তার একটা দিক নিশ্চয়ই উদ্যোগের, আর একটা দিক টাকার হাত ধরে অনেক কিছু আসে যেগুলো অনৈতিক, তা নিয়ে রবীন্দ্রনাথের খুব সুস্পষ্ট মতামত ছিল। এবার যদি ধর্মের কথায় আসি, তাহলে রবীন্দ্রনাথ পারিবারিক ধর্মের অন্তর্গত হচ্ছেন, ব্রাহ্ম হিসেবে তার পরিচিত হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেবেন্দ্রনাথের প্রয়াণের পর আস্তে আস্তে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্ম, প্রাতিষ্ঠানিক ব্রাহ্ম ধর্ম থেকে নিজেকে বিযুক্ত করছেন
এবং যখন হিবার্ট লেকচার দিচ্ছেন রিলিজিয়ন অফ ম্যান, তাতে তিনি বলছেন তার একটা অভিজ্ঞতার কথা, সেখানে বলছেন যে ব্রাহ্ম মন্দিরের বাইরে, ইংরেজিতে চার্চ শব্দটা ব্যবহার করেছেন, যে হঠাৎ তিনি একটা বাউল সঙ্গীত শুনলেন। যখনই তিনি শুনলেন তার মনে হলো এই প্রাতিষ্ঠানিক ধর্ম তো তাঁর ধর্ম নয়। এবং পরবর্তীকালে প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং সুকুমার রায়, এরা তরুণ ব্রাহ্ম, এরা কিন্তু খুব নানা ক্ষেত্রে যারা কায়েমি স্বার্থ ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কথা বলতেন। এরা রবীন্দ্রনাথকে আবার ব্রাহ্ম সমাজে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ আর ফিরে আসেননি। ফলে দুটো ক্ষেত্রে বললাম, একটা হচ্ছে একেবারে পারিবারিক ব্যবসা, দুই হচ্ছে ব্রাহ্ম ধর্ম, এই দুটো থেকেই ব্যক্তি রবীন্দ্রনাথ আস্তে আস্তে সরে আসছেন। তিন হচ্ছে ঊনবিংশ শতাব্দীর হিন্দু নবজাগরণের যে দিকগুলি, সেগুলো প্রথমে রবীন্দ্রনাথকে কিশোর বয়সে বেশ খানিকটা প্রভাবিত করেছিল। যেমন হিন্দু মেলায় তিনি কবিতা লিখেছেন, সেই কবিতায় রামরাজ্যের জয়গান আছে, কিন্তু এই হিন্দুত্ববাদীদের যে রাম, সেই হিন্দুত্ববাদীদের রামরাজ্যে ফেরার জন্য যে রাম, সেই রাম সম্পর্কে কিন্তু রবীন্দ্রনাথের আকুতি পরবর্তীকালে আমরা আর দেখতে পাব না। যদিও রামায়ণ এবং রামের জীবনচরিত সম্পর্কে যে ভারতবর্ষে বিস্তৃতভাবে নানা আখ্যান এবং গ্রহণের নানা পরম্পরা আছে, সেটাকে কখনো রবীন্দ্রনাথ অশ্রদ্ধা করেননি, রামায়ণী কথার ভূমিকাও লিখে দিয়েছেন। কিন্তু যে রাম, ওই রামরাজ্যের রাম, তার প্রতি কিন্তু রবীন্দ্রনাথের সহানুভূতি পরবর্তীকালে নেই। এবং খেয়াল করলে দেখা যাবে যে তিনি ওই ঊনবিংশ শতাব্দীর শেষ থেকেই হিন্দু নবজাগরণের সূত্রে আমাদের পুরনো যে তপবনের আদর্শ, তার দিকে একরকম করে ফিরছিলেন। এবং জগদীশচন্দ্র বসুকে চিঠিতে লিখছেন যে একেবারে ওই পুরনো ব্রহ্মচর্যে ফিরতে হবে। কিন্তু তার যে ব্রহ্মচর্যাশ্রম যেটা তৈরি করলেন তিনি, সেটা কিন্তু আস্তে 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 সম্প্রসারিত হচ্ছে, সেখানে মেয়েদের পড়ানোর ব্যবস্থা হচ্ছে, এবং প্রথম দিকে ব্রহ্মচর্যাশ্রমের যে চরিত্র ছিল সেই চরিত্র বদলে যাচ্ছে। প্রথমে দেখা যেত যে একেবারে প্রথম দিকে দুটো প্রশ্ন আমি বলবো। এক নম্বর হচ্ছে, যারা ব্রাহ্মণ ছাত্র তারা অব্রাহ্মণ শিক্ষকদের প্রণাম করবে কিনা, এটা নিয়ে ব্রহ্মচর্যাশ্রমে একটা গুরুত্বপূর্ণ কথা উঠেছিল। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আলাদা পংক্তিতে খেতে বসতে হবে কিনা ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ। এবং এই যে দুটো রবীন্দ্রনাথ প্রথম দিকে খানিকটা মেনেই নিচ্ছিলেন সমাজের কথা ভেবে, তারপর আস্তে 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 এটা থেকে বেরিয়ে আসতে পারলেন। এবং এটা আমি বলবো যে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে রবীন্দ্রনাথ পিছু টানগুলোকে কী করে অতিক্রম করছেন, কী করে সেগুলোকে সমালোচনা করছেন, কী করে নিজেকে বদলাচ্ছেন। ফলে আমি মনে করি যে রবীন্দ্রনাথকে যখনই আমরা পড়ব, তখন যেন ঘটনাগুলোকে এই ক্রমিকতায় পড়ি এবং রবীন্দ্রনাথের বদলটাকে খেয়াল করি। ধরুন এই যে বদলটার কথা আপনি বলছেন, বা যে ক্রমিকতার কথা আপনি বলছেন, পিছু টান এই শব্দটা বারবার আপনি ব্যবহার করছেন। আমরা যদি এই ক্রমিকতা দিয়েই যদি রবীন্দ্রনাথকে বিচার করতে চাই, তাহলে আমরা যদি দেখি যে 19 শতকের শেষের দিকে যখন রবীন্দ্রনাথ তরুণ থেকে যৌবন পার করে যখন আস্তে আস্তে মধ্যবয়সের দিকে যাচ্ছেন 1890-এর দশকে, সেই সময়টা তাঁর যে সব লেখা, যার মধ্যে আপনি ধরুন রীতিমতো নভেল বলে একটি গল্প সাধনায় প্রকাশিত হয়েছিল, সেখানে উনি কাঞ্চির যে সেনাপতি ললিত সিংহ, তাকে একটা ভারত ইতিহাসের ধ্রুব নক্ষত্র বলে পরিচয় করাচ্ছেন, এবং সে মুসলমান সৈন্যের বিরুদ্ধে সে লড়াই করছে বলে। এই যে ক্রমিকতার জায়গাটা আপনি বলছেন বারবার, এই ক্রমিকতার জায়গা দিয়ে যদি আমরা যদি বিচার করি, তাহলে এই সময় রবীন্দ্রনাথের যে লেখা, এটাকে যদি আগে আমরা একটু বিশ্লেষণ করি, সেটা যদি আপনি একটু করেন। প্রথম কথা, এই যে 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, আমরা বলি যে ভারতবর্ষের রাজনৈতিক ক্রম এবার শুরু হচ্ছে। এই কংগ্রেসের চরিত্র তো একরকম থাকবে না। রবীন্দ্রনাথ কংগ্রেসকে কাছ থেকে দেখছেন, কারণ তার অগ্রজ সত্যেন্দ্রনাথ তিনি কংগ্রেসের সঙ্গে জড়িত। রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথের লেখায় আমরা জানতে পারছি যে রবীন্দ্রনাথ ইচ্ছে করেই, কংগ্রেসিরা কলকাতায় এসেছেন, তারা একেবারে সাহেবী পোশাকে এসেছেন, রবীন্দ্রনাথ সেখানে ধুতি এবং চাদর পরে গান গাইছেন, বাংলায় গান গাইছেন। এবং এই সময় রবীন্দ্রনাথের দাবি হবে যে রবীন্দ্রনাথ
খুব সচেতনভাবে বলবেন যে প্রাদেশিক কংগ্রেসে যেন স্থানীয় ভাষা ব্যবহার করা হয়। এবং এই 1890 থেকে রবীন্দ্রনাথ খুব সচেতনভাবে আমাদের যে ভারতবর্ষের নানা ভাষা, এই নানা ভাষার যে অধিকার সেই সম্পর্কে সচেতন হচ্ছেন। এখন এই যে সচেতনতার পর্ব, সেখানে রবীন্দ্রনাথ কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে আত্ম এবং অপরের একটা বিভাজন সেই সময় রবীন্দ্রনাথ করছেন এবং তারপর সেটা থেকে বেরিয়ে আসছেন। যেমন এই সময়তেই রবীন্দ্রনাথ ভাষা বিচ্ছেদ বলে একটা প্রবন্ধ লিখছেন। যে ভাষা বিচ্ছেদ প্রবন্ধে দেখা গেল যে তিনি বলছেন যে অহমিয়া এবং ওড়িয়া এরা তাঁদের ভাষার স্বাধিকার ত্যাগ করে বাংলা ভাষার অন্তর্গত হন, একটা বৃহত্তর বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হোক। স্বভাবতই এই দাবির বিরুদ্ধে প্রশ্ন উঠল, প্রতিবাদ উঠল এবং রবীন্দ্রনাথ নিজেকে সংশোধন করলেন। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যাকে আমরা বলি ওই হিন্দু অতীত, গৌরবময় হিন্দু অতীত, তার দিকে ফিরে তাকানো। মনে রাখতে হবে যে শিবাজি উৎসব রবীন্দ্রনাথ করেছেন। রবীন্দ্রনাথ এই অতীতকে নতুন করে আত্মগৌরবের সূত্রে দেখবার কথা ভাবছেন। কিন্তু এখানে দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে যে অতীতে হিন্দু মুসলমানের যে লড়াই, সেই লড়াইকে আমরা যখনই হিন্দু এবং মুসলমান এই দুই শব্দে দেখি, তখন আমরা অনেক সময় ভাবি যে লড়াইটা বুঝি হিন্দুদের সঙ্গে মুসলমানদের। কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে একটা রাজবংশের সঙ্গে আরেকটা রাজবংশের, একটা রাজবংশের ধর্ম হচ্ছে হয়তো হিন্দুর কোনো সম্প্রদায়, আর একটা রাজবংশ হচ্ছে ইসলামের কোনো সম্প্রদায়। ফলে লড়াইটা রাজবংশের। এইবার এখান থেকে হিন্দু অতীত, হিন্দু জাগরণের দিকে আমরা যাবার কথা ভাবছি। এই ভাবনা আমি আগেও বলেছি যে রবীন্দ্রনাথকে আলোড়িত করেছে, অনেকের মতোই আলোড়িত করেছে, এবং এই ভাবনার যে সীমাবদ্ধতা সেটা তিনি টের পাচ্ছেন বলেই রবীন্দ্রনাথের আমি দুটো উপন্যাসকে খুব গুরুত্ব দিই। একটা গোরা আর আরেকটা হচ্ছে ঘরে বাইরে। এই দুটো উপন্যাসে রবীন্দ্রনাথ আমার ঘরে বাইরেতে বারবার মনে পড়ে যে সত্যজিৎ তার ঘরে বাইরে ছবিতে ওই নিখিলেশ আর সন্দীপকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। এবার সন্দীপ যে গান গাইছেন সে গান রবীন্দ্রনাথেরই গান, যে বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। এটা যেন সত্যজিৎ আসলে এক রবীন্দ্রনাথকে আর এক রবীন্দ্রনাথকে মুখোমুখি রাখছেন, এক রবীন্দ্রনাথকে আর এক রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন। এই যে গোরাতে প্রথম অংশ যদি খেয়াল করি, গোরার প্রথম অংশ, গোরা সেখানে চূড়ান্ত হিন্দুত্ববাদী একটা চেহারা তার, এবং এই চেহারাটা গোরা বদলে গেল। কখন বদলে গেল না, যখন সে কলকাতার বাইরে চরঘোষপুরে গেল, সেখানে দরিদ্র মুসলমানদের ওপর কি করে কৌশলে আক্রমণ করা হয়, তাদেরকে অপদস্থ করা হয়, সেটা সে জানতে পারলে। এবং এইখানে রবীন্দ্রনাথ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, যেটা আমাদের সকলের মেনে চলা উচিত, যে আমরা আসলে যে দেশে জন্মগ্রহণ করেছি, জন্মালেই আমরা সেই দেশের নাগরিক হয়ে যাচ্ছি না, আমাকে আমার দেশ অর্জন করতে হয়। আমি ধরা যাক একটা পরিবারে জন্মালাম, আমি ধরা যাক উচ্চবর্ণীয় হিন্দু পরিবারে জন্মালাম, সেখানে আমি প্রথমতই আমার কল্পনায় সাংস্কৃতিকভাবে একটা দেশের চেহারা তৈরি করছি। এটা আমার দেশ কিনা আমি কিন্তু জানি না। গোরা প্রথমে কল্পনা করছিল, সে তার আত্মপরিচয়ও জানতো না, সে যে জন্মসূত্রে হিন্দু নয় এটুকুও সে জানতো না, তার পারিবারিকতার সূত্রে সে কল্পনা করছিল, এবং কল্পনাটা ভেঙে গেল বাস্তবে আসবার পর, এবং নিজের দেশকে সে অর্জন করল। ফলে গোরা তো রবীন্দ্রনাথের এক অর্থে রবীন্দ্রনাথের ভাবনার একটা চলনের সাক্ষ্য বহন করছে। একই কথা আমি নিখিলের সম্পর্কে বলবো। এবং যখন এই ঘরে বাইরে লেখা হচ্ছে, মনে রাখতে হবে রবীন্দ্রনাথ তখন কিন্তু নোবেল পুরস্কার পেয়ে গেছেন, এবং রবীন্দ্রনাথ জানেন যে তার কথার একটা মানে আছে, গুরুত্ব আছে। এবং রবীন্দ্রনাথ অনেক দিন ধরেই আমাদের যারা সশস্ত্র বিপ্লবী 1906 থেকে, এই সশস্ত্র বিপ্লবীদের পথ নিয়ে তার কিছু আপত্তির জায়গা ছিল।
আপত্তিটা হচ্ছে এই যে ধরা যাক আমি আমার লক্ষ্য কোনো একজন দুর্বিনীত অপশাসক, তাকে আমি হত্যা করতে গিয়ে দুজন নিরপরাধ মানুষকে মেরে ফেললাম। রবীন্দ্রনাথের প্রশ্ন ছিল যে এই উপায়টাকে আমি কি মেনে নেব? স্বাদেশিকতায় যারা বিশ্বাসী তাদের যে ত্যাগ, সেটা নিয়ে রবীন্দ্রনাথ একবারও প্রশ্ন তোলেননি। কিন্তু প্রশ্নটা হচ্ছে উপায়টা কি? এবং এই কথাটাই আবারও ঘরে বাইরেতে এলো। দেখা গেল মিস গিলবি তিনি ইংরেজ বলেই তাকে আঘাত করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, তিনি তো একজন মানুষ, এবং এটাও আমরা ভুলে যাই যে যারা সাদা চামড়ার মানুষ এদেশে আসতেন তারাও তো মনোলিথিক নন। ধরা যাক নিবেদিতা এদেশে এসেছেন, তিনি তো ব্রিটিশ নন। ফলে এই যে এদেশে এসে তিনি ভারতীয়দের পাশে দাঁড়াচ্ছেন, আর্থার গেডেস এসেছেন, হ্যাঁ, এখন তার ফলে এই যে গেডেস এসে তিনি ভারতীয়দের দেখছেন, প্যাট্রিক গেডেস, তো এইটা তো রবীন্দ্রনাথ খেয়াল করছেন। ইংরেজরা একরকম নন, মুসলমানরা একরকম নন। এই যে মুসলমানরা একরকম নন, একইভাবে বলা যায় যে হিন্দুরা একরকম নন। শুধু রবীন্দ্রনাথের কথা কেন বলি, ধরা যাক বিবেকানন্দ। রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ তো খুবই কাছাকাছি সময়ের। তো বিবেকানন্দের লেখায় তো হিন্দু ব্রাহ্মণদের সম্পর্কে তীব্র আঘাত আছে। বিবেকানন্দ কায়স্থ কায়স্থ সন্ন্যাসী বলে বিবেকানন্দকে নানা রকম কথা শুনতে হয়েছে। ফলে এই যে আমাদের দেশের চরিত্র, এইগুলোর সঙ্গে লড়াই করতে করতে রবীন্দ্রনাথ নিজেকে বদলাচ্ছেন। গোড়ায় দুটো অভিমুখ, আবার ফিরে এলাম ঘরে বাইরে, দেখা গেল নিখিলেশ এবং সন্দীপ। এবং তখনও কিন্তু মনে রাখতে হবে যে দাঙ্গা যে আসলে বাঁধিয়ে তোলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে দাঙ্গা লাগানো হয়, সেটা নানা স্বার্থে সেই দাঙ্গাকে পরিপুষ্ট করে তোলা হয়। ঘরে বাইরেতে দাঙ্গা লাগানো হয়েছে, এবং সেটা নিখিলেশ, এতে বোঝা যায় যে রবীন্দ্রনাথের বাস্তব কাণ্ডজ্ঞান কি প্রবল ছিল। এই যে দাঙ্গা লাগানো হলো, হিন্দু মুসলমানের দাঙ্গা, এবং কে লাগালো? লাগালো সন্দীপ। তখনও কিন্তু আমরা বাস্তবে সন্দীপের মতো এই রকম চরিত্র খুব একটা পাইনি। ফলে অনেকেই খুব বিরক্ত হয়েছিলেন স্বদেশীরা যে রবীন্দ্রনাথ এটা কি করলেন, কিন্তু এটা যেরকম হতে পারে সেটা রবীন্দ্রনাথ আঁচ করেছিলেন। এটাই আমার বলবার। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাগরিক পড়েন, আমাদের এই পডকাস্ট দেখছেন, তারা জানেন যে নাগরিক এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যারা শুরুর দিন থেকে আজ প্রায় 4.5 বছর হয়ে এলো আমাদের কোনো রকম কর্পোরেট সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা কিছুই নেয় না। আমাদের ভরসা আপনারাই, অর্থাৎ নাগরিকরাই। আপনাদের উৎসাহে এবং মতামতে আমরা এতদূর পেরিয়ে এসেছি। তাই সেই কথাই আবারও বলবো যে আপনার নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সাধ্যমতো অনুদান পাঠাতে পারেন, এবং নাগরিক যে সুস্থ আলোচনার পরিসর চালিয়ে নিয়ে যেতে চায় সেই পথে তাদের সাহায্য করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন নাগরিক.net। তো আপনি যে সময়টার কথা ধরুন বলছেন, একটা ট্রানজিশন ফেজ চলছে, রবীন্দ্রনাথের নিজেরও চলছে এবং ভারতের ইতিহাসেরও এক ধরনের রাজনৈতিক ইতিহাসও বদলাচ্ছে। স্বাদেশিকতা চলে আসছে, সশস্ত্র বিপ্লব চলে আসছে, বঙ্গভঙ্গ আন্দোলন সব থেকে বড় কথা ওই সময়টা। তো এই সময় রবীন্দ্রনাথের যে লেখাপত্র আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে ওর একটা এই স্বদেশী আন্দোলনের যে সীমাবদ্ধতাটা, সেখান থেকে একটা উত্তরণ ঘটছে। উনি পরবর্তীতে নোবেল প্রাইজ পাচ্ছেন, আন্তর্জাতিকতার দিকে অনেকটা ধাবিত হচ্ছেন। এই সময় যে লেখাপত্র আমরা দেখতে পাচ্ছি, সেইখানের লেখাপত্র যদি দেখি আমরা, সেখান থেকে মাঝে মধ্যেই কিছু অংশ তুলে রবীন্দ্রনাথ কতটা মুসলমানদের সম্পর্কে কোট আনকোট সজাগ ছিলেন, এইটা একটা প্রবণতা চলে, এইটা ছড়ানোর একটা প্রবণতা চলে সামাজিক মাধ্যমে বা যেখানেই হোক। এইটা নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ খুব সচেতনভাবেই, নৈর্ব্যক্তিকভাবেই সমালোচনা করতেন। হিন্দু বলে বা মুসলমান বলে সমালোচনার ঊর্ধ্বে কেউ, এটা তিনি মনে করতেন না। এটা রবীন্দ্রনাথের বরাবরই ছিল। এখন
এখন যেটা হয় সেটা হচ্ছে যে এরকম করা হয় যে একটা দুটো রবীন্দ্রনাথের উদ্ধৃতি তোলা হলো, যেখানে মুসলমানদের সম্পর্কে তীব্র কিছু কথা আছে, মূলত কি করে মুসলমানরা হানাহানি করছেন সে বিষয়ক কথা আছে, এবং সেটা তুলে এনে বলা হয় যে এই তো মুসলমানদের হাতে হিন্দুরা লাঞ্ছিত হচ্ছেন। এক ধরনের ইসলামোফোবিয়া প্রচার করার জন্য রবীন্দ্রনাথকে ব্যবহার করা হয় এবং বলা হয় যে তোমরা যারা রবীন্দ্রনাথের একটা দিককে তুলে ধরো, রবীন্দ্রনাথ যেখানে ইতিবাচক কথা বলেন সেখানে এই নেতিবাচক কথাগুলো তোমরা কেউ সামনে আনো না, অথচ রবীন্দ্রনাথ তো এই কথাগুলো বলেছেন। এখন এখানে এই যে কথাগুলো উদ্ধার করা হয়, এখানে এই কথাগুলোকে স্বীকার অস্বীকার কোনো জায়গাতেই আমি যাচ্ছি না। আমি শুধু একটা কথা বলছি যে এই কথাগুলো উদ্ধার করে কি আমি বলতে পারবো যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন যারা ইসলামের অন্তর্গত তাদেরকে শেষ করে দেওয়া হোক? এটা নিশ্চয়ই রবীন্দ্রনাথ চাননি। এইবার রবীন্দ্রনাথ প্রথম যেটা করেছেন, যেটা বারবার বলেছেন, যে সেটা হচ্ছে যে হিন্দু এবং মুসলমান এই দুয়ের মধ্যে অপরিচয় আছে, সেই অপরিচয় দূর করতে হবে। দ্বিতীয়ত আরেকটা কথা উনি খেয়াল করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে ইংরেজরা এদেশে আসবার পর ইংরেজরা ইতিহাসের যে বয়ান তৈরি করলো তাতে হিন্দু যুগ, মুসলমান যুগ এবং তারপর ইংরেজদের আগমন, এই যে হিন্দু যুগ মুসলমান যুগ এই বিভাজনটা করা হলো, এই বিভাজনটা তো এরকম সহজ সরল বিভাজন নয়। তারা তাদের সুবিধের জন্য গুড ওরিয়েন্ট, ব্যাড ওরিয়েন্ট, এই জাতীয় ভালো ভারতীয় ভালো প্রাচ্য, খারাপ ভারতীয় খারাপ প্রাচ্য, এই জাতীয় একটা বিভাজন শুরু করলো। আমাদের পক্ষে রবীন্দ্রনাথ প্রথমেই যেটা মেনে নিতে হবে, একেবারে ভারতবর্ষের ইতিহাস বলে রবীন্দ্রনাথের যে লেখা, সেখানে তিনি বলেছেন যে যেখানে অসামঞ্জস্য আছে, ভেদ আছে, সেটাকে আমাদের স্বীকার করতে হবে। অর্থাৎ ভেদ নেই এটা বলা যাবে না। এটা একই কথা গান্ধীও করতেন। যখন হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছে বেলেঘাটায়, বিহারে, তিনি একেবারে কিন্তু নীরবতার মধ্যে দিয়ে যাচ্ছেন না, কিছু ঘটেনি এটা বলাই হচ্ছে না, বরং তিনি একেবারে সোজা যারা দাঙ্গা কবলিত তাদের কাছ থেকে শুনছেন ঠিক কী হয়েছে, অনুপুঙ্খভাবে শুনছেন। এবং এই শোনবার কারণ হচ্ছে এই যে এই দাঙ্গা ঘটেছে বলে এই মানুষগুলো কিন্তু খুনি নয়, তাদেরকে একেবারে অপরাধী বলে গান্ধী দাগিয়ে দিতে চান না। রবীন্দ্রনাথও যেখানে যেখানে এই জাতীয় কাণ্ড হচ্ছে সেখানে তার বিরুদ্ধে কথা বলছেন। এইবার দেখা যাক যে 1932 রবীন্দ্রনাথ পারস্যে গেছেন। পারস্যে গিয়ে দেখা গেল যে পারস্যে নতুন শিক্ষার ফলে সেখানে ওই মোল্লারা, যে জাতীয় মোল্লা শব্দটা রবীন্দ্রনাথের লেখাতেই আছে, যে জাতীয় পোশাক আশাক পরতেন তারা ত্যাগ করেছেন। তারপরেই রবীন্দ্রনাথ কৌতুক করে বলছেন যে আমাদের দেশে যারা হিন্দু ধর্মের পোশাক পরে আছেন তাদের সেই পোশাক সম্পর্কে আমরা কিন্তু কোনো পরীক্ষা নিই না, তাহলে আমরা কি একরকমভাবে তঞ্চকতার শিকার হচ্ছি? ফলে এখানেও রবীন্দ্রনাথ সাবধান করে দিচ্ছেন। এই সাবধানতা রবীন্দ্রনাথ এই কারণেই করছেন যে ধর্মের দুটো চরিত্র আছে। যে ধর্ম বর্ম পরে থাকে, যে ধর্ম পুঁজির সঙ্গে জুড়ে থাকে, সেই ধর্ম সহজ ধর্ম নয়। মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ যখন একেবারে ওই গীতাঞ্জলি পর্ব, তখন ক্ষিতিমোহন সেন এসে গেছেন শান্তিনিকেতনে, ফলে রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন সেনের কাছ থেকে আমাদের প্রাগাধুনিক পর্বে মধ্যযুগে যে সহজ ধর্ম সাধনা ছিল তার সঙ্গে পরিচিত হচ্ছেন, কবীরের দোহা ইংরেজিতে অনুবাদ করছেন সেই সময়, এবং এর থেকে বোঝা যায় যে কাকে তিনি সহজ ধর্ম বলছেন। আবার এটাও তিনি জানেন, ধরা যাক রক্তকরবীতে সেখানে প্রশাসন গোসাই বলে একটি চরিত্রকে, সে আসলে কিন্তু গোসাই নয়, আসলে সে সর্দার, গোসাই সেজে সে ধর্ম দিয়ে, একেবারে বর্মপরা ধর্ম দিয়ে, কায়েমি ধর্ম দিয়ে সে লোকের মনে কিভাবে স্থিতাবস্থা বজায় রাখা উচিত সেই ভয় ঢুকিয়ে দিচ্ছে। এবং রক্তকরবীর এটা তো খুব বিখ্যাত একটা সংলাপ, যেখানে বলা হয় যে ওদের মন্দির, মদের দোকান আর অস্ত্রশালা গায়ে গায়ে থাকে।
এর অর্থ এই নয় যে রবীন্দ্রনাথ সহজ ধর্মকে অস্বীকার করছেন, কিন্তু মতলববাজ, রাজনৈতিক দাঙ্গা বাঁধানো এবং যে ধর্মের সঙ্গে পুঁজির সম্পর্ক, এইটা রবীন্দ্রনাথের বারবার রবীন্দ্রনাথের লেখায় উঠে আসে। এবং রবীন্দ্রনাথ ওই আমাদের প্রাগাধুনিক পর্বের সহজ ধর্ম থেকে এই উদাহরণ দেন যে যেখানে ধর্ম পুঁজির দ্বারা তাড়িত এবং চালিত, সেখানে তিনি সেই ধর্মকে কিছুতেই মেনে নিতে পারেন না। তিনি বলেন যে দেবতা তার হাতে পায়ে ধুলা লেগেছে, তিনি বলেন যে ওই মন্দিরে দেবতা নাই। ফলে এই যে ধর্মের পুঁজিতান্ত্রিক চরিত্র, এটা সম্পর্কে রবীন্দ্রনাথের, সেটা ইসলামই হোক হিন্দুই হোক, রবীন্দ্রনাথের খুব তীব্র আপত্তি আছে। এবং এই যে হিন্দু এবং মুসলমান এই দুই ধর্মের মধ্যে সাধনার একটা সংযোগ তৈরি হয়েছে, এটা সম্পর্কে রবীন্দ্রনাথ খুব সচেতন। যে কারণে রামকৃষ্ণদেবের যখন জন্মশতবর্ষ, রবীন্দ্রনাথ লেখেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। এই যে ধ্যানে মিলিত হচ্ছে, রামকৃষ্ণ হচ্ছেন একেবারে ওই সহজ ধর্মের অংশ। রামকৃষ্ণদেব সম্পর্কে এর আগে রবীন্দ্রনাথের কতগুলি সংশয়বাচক উক্তি ছিল, কিন্তু যখন ওই 36-এ তখন তিনি রামকৃষ্ণকে ওই জায়গাটা দিচ্ছেন যে তিনি সহজ সাধনার অংশীদার হয়ে উঠেছেন। ফলে এইগুলো মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথের লেখাতে মুসলমানদের সম্পর্কে যে কথাগুলি আছে সেই কথাগুলি তাৎপর্যহীন নয়। হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব, ভেদ, পার্থক্য আছে, এটাও রবীন্দ্রনাথ অস্বীকার করেননি, কিন্তু তার অর্থ এই নয় যে ওই উদ্ধৃতিগুলোকে তুলে আমরা একমাত্রিকভাবে মুসলমান বিরোধী রবীন্দ্রনাথের একটা ভাবমূর্তি তৈরি করব। এটা কোনোটাই নয়, আমাদেরকে এটা খুব সহজভাবে নিতে হবে। এবং আরেকটা কথাও মনে রাখতে হবে যে একজন ধর্মীয় মানুষের পরিবর্তন হয়। যখন রবীন্দ্রনাথ ওই পুনশ্চের কবিতাগুলো লিখছেন, সূচির মতো কবিতা লিখছেন, তখন আমাদের দেশে খুব সচেতন হয়ে উঠছে ওই যারা ব্রাত্য, যারা মন্ত্রবর্জিত নিম্নবর্গের, এবং যারা ওই হিন্দু বর্ণের যে বিভাজন তারও বাইরে, যাদেরকে নিয়ে আম্বেদকরের আন্দোলন, সেখানে রবীন্দ্রনাথ বারবার বলবার চেষ্টা করছেন যে একজন ধর্মের মানুষ, তার স্নান প্রথমে সমাপন হয়েছে বলে তিনি ভেবেছেন, তারপর ভাবলেন যে না, হয়নি, কারণ তিনি ওই পাড়ার মধ্য দিয়ে যাননি। এখানে অবশ্য রবীন্দ্রনাথ সম্পর্কে একটা সমালোচনাও মাঝে মাঝে উঠে আসে, সঙ্গত কারণেই উঠে আসা উচিত বলে মনে করি, এবং এটা সঙ্গত বলেও মনে করি। রবীন্দ্রনাথ কোথাও আম্বেদকর সম্পর্কে একটি কথাও বলেননি, এবং এই যে আম্বেদকর সম্পর্কে একটি কথাও বললেন না, উচ্চারণ করলেন না, এই নীরবতাটি আমার কিন্তু মনে হয় যে ন্যায্য নয়। এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে যে গান্ধী আম্বেদকরের বিতর্ক সম্পর্কে রবীন্দ্রনাথ খুবই সচেতন, এবং আম্বেদকর এর যে অবস্থান, আম্বেদকর মনে করেন যে এই যে অস্পৃশ্যতা, এটা কখনো সামাজিক সংস্কারের মধ্যে সমাধান নেই, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এবং রবীন্দ্রনাথ বা গান্ধী কিন্তু কেউই এই সামাজিক থাকবন্দি বিন্যাসটি সম্পূর্ণ ভেঙে যাক এটা চাইছেন না। ফলে এগুলো তাত্ত্বিক দূরত্ব, এগুলো থাকবেই, কিন্তু তার অর্থই নয় যে রবীন্দ্রনাথ অত্যন্ত মতলববাজ হিন্দু ছিলেন, তিনি বর্ণ হিন্দুদের যে গুরুত্ব সেটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তিনি মুসলমান দেখলেই তাদেরকে প্রহার করতে নিদান দিয়েছেন। এই কথাগুলো ছেলে মানুষই নয়, আসলে মতলববাজদের প্রচারের কথা, এইটুকুই আমি বলব। এবং সেই প্রচারের তো একটা অন্যরকম প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখছি যে পূর্ববঙ্গের যে মুসলমান সমাজ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, এটা মানে খুবই প্রচলিত একটা ধারণা। এবং এছাড়া উনি হিন্দু জমিদার হিসেবে প্রজাপীড়ক ছিলেন, যেখানে আমরা জানি যে ওই জাজিমের যে ঘটনাটা আমরা জানি যে ওই জাজিম গুটিয়ে রাখা হতো, উনি ওই প্রথা ভাঙেন। তো এই যে জায়গাটা মানে একদম পাশাপাশি একটা বঙ্গ, সেইখানে এই ধরনের পরবর্তীকালে রবীন্দ্রনাথ নিয়ে প্রচলন একাংশের মধ্যে। আসলে এটা খুবই মোহাম্মদ জাফর ইকবাল, তার একটা ছোট বই আছে, গ্রামের নাম কাঁকনডুবি, একটা উপন্যাস। তো সেখানে দেখা যাচ্ছে যে ওই তখন
পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ এই আন্দোলনের সূত্রপাত হবে, তখন ওই কাঁকনডুবি গ্রামের যে গ্রন্থাগার, সেখান থেকে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুল এদের লেখাপত্র আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন এইটা হয় যে কোনো ধর্মের, যে কোনো রাষ্ট্রেই যখন ওই দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলরা ক্ষমতায় আসেন, যে কোনো ধর্মের ক্ষেত্রে এটা হতে পারে। ধর্মের মধ্যে একটা সহজতার চরিত্রও আছে, ধর্ম আমাদেরকে ধারণ করে ধৃধাতু। আবার ধর্মের মধ্যে পুঁজি ও রাজনীতির একটা যোগ আছে, যেটা রবীন্দ্রনাথ আগাগোড়া দেখানোর চেষ্টা করেছেন। যে কোনো ধর্মের ক্ষেত্রে সেটা যখনই হয়, তখনই রবীন্দ্রনাথের মতো চিন্তক তার সম্পর্কে একটা আপত্তি ওঠে। এবং রবীন্দ্রনাথের যদি অবস্থানের কথা বলি, যে রবীন্দ্রনাথ হচ্ছেন লিবারেল বুর্জোয়া। জমিদারি সম্পর্কে রবীন্দ্রনাথ যখন রাশিয়ায় গেছেন, নিজেকেই ঠাট্টা করে বলছেন আমি তো জমিদার। এখন রবীন্দ্রনাথ যে কারণে, রবীন্দ্রনাথ যখন পল্লী পুনর্গঠন করলেন, তখন রবীন্দ্রনাথ প্রথমে জমিদারি যেখানে ছিল সেখানে কাজটা শুরু করেন, কিন্তু তখন বুঝলেন যে জমিদারকে সাধারণ মানুষ তারা কিছুতেই বিশ্বাস করেন। ফলে শান্তিনিকেতনে এসে যখন তিনি কাজটা করলেন, ওই গ্রামের সঙ্গে তার সম্পর্ক তো জমিদারির নয়। ফলে রবীন্দ্রনাথ নিজের এই যে জমিদার, জমিদারি, এই আত্মপরিচয়টাকে তিনি এক অর্থে আস্তে আস্তে এটা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। আসলে এটা এটা খুব কৌতুকের, এটা খুব ভাবারও বিষয়। সেটা হচ্ছে এই যে আত্মপরিচয়, এটা তো শ্রেণী পরিচয়। যদি বলি রবীন্দ্রনাথ জমিদার, তাহলে তিনি জমিদার বংশে জন্মেছেন, এটা তার শ্রেণী পরিচয়। এখন শ্রেণীটাকে আমরা কিভাবে দেখবো? এটা তো একটা বর্গ বা ক্যাটাগরি মাত্র নয়, এটা একটা পদ্ধতি, প্রসেস। এইবার রবীন্দ্রনাথ কি করছেন? রবীন্দ্রনাথ এটা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন। এখন 1925-26 এই সময় মানবেন্দ্রনাথ রায় তিনি বলতেন যে রবীন্দ্রনাথকে তোমরা কেউ, তখন রক্তকরবী লেখা হয়ে গেছে এবং রক্তকরবীর সূত্রে মানবেন্দ্রনাথ রায় বলছেন, রেডল ইন্ডাস্ট্রিজের সূত্রে বলছেন যে তোমরা কেউ ভেবো না যে রবীন্দ্রনাথ বামপন্থী। রবীন্দ্রনাথ কিন্তু ব্যক্তিগত সম্পদের অধিকারে বিশ্বাস করেন। এখন এই যে ব্যক্তিগত সম্পদের অধিকারে বিশ্বাস করেন, প্রশ্ন হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত সম্পদটা নিয়ে আমি কি করছি? এবং তখন 1925 এই সময় কিন্তু কালচারাল ক্যাপিটালের প্রসঙ্গ এইভাবে আসেনি। যখন কালচারাল ক্যাপিটালের কথা আমরা ভাবি, সাংস্কৃতিক পুঁজির কথা ভাবি, তার একটা হচ্ছে আমার এমবডিড, আমার শরীরের মধ্যে রয়েছে, একটা হচ্ছে মেটেরিয়ালের মধ্যে দিয়ে আমি পাচ্ছি। ধরা যাক আমি প্রচুর বই পেলাম, পারিবারিক সূত্রেই পেলাম, প্রচুর রেকর্ড পেলাম, পারিবারিক সূত্রেই পেলাম। ধরা যাক যে সত্যজিৎ যে পরিবারে জন্মেছেন তার তো একটা সাংস্কৃতিক পুঁজি আছে, সেটা আমার নেই। এখন এই যে ক্যাপিটাল, পুঁজির ধারণা, এটা তো শুধুমাত্র টাকা বা বিত্তের ধারণা তা নয়। এইবার রবীন্দ্রনাথ ভাববার চেষ্টা করছেন যে এই যে আমার ব্যক্তিগত সম্পদ বলে আমরা যেটাকে চিহ্নিত করি, সেটা কিন্তু আমার প্রকাশেরও ভাষা। আমি এটা নিয়ে কি করছি? আমি নিজেকে প্রকাশ করতে চাইছি। তো আমার হাতে ধরা যাক উদ্বৃত্ত 40 টাকা আছে, সেই 40 টাকা দিয়ে আমি কি করব? এই যে কি করব, এটাই আমার প্রকাশের ভাষা। এইবার রবীন্দ্রনাথ মনে করেন, রবীন্দ্রনাথ বারবার সেটা বলবার চেষ্টা করেন যে এই যে উদ্বৃত্ত টাকাটা, অতিরিক্ত টাকাটা, এটার একটা সামাজিক দায়িত্ব আছে। এই সামাজিক দায়িত্বটা আমাকে অর্জন করতে হবে, স্বীকার করতে হবে, উপলব্ধি করতে হবে। যেমন ধরা যাক যে নিখিলেশ জমিদার চরিত্র, সে এই সামাজিক দায়িত্বটি স্বীকার করছে। এই যে সম্পদের সামাজিক দায়িত্ব স্বীকার করা, এবং সেখান থেকে রবীন্দ্রনাথ একটা খুব জরুরি প্রশ্নে ফিরে যান। সেটা হচ্ছে যে আমাদের জীবনযাত্রা তখন, এটা তেমন করে কতজনই বা ভেবেছিলেন যে এই যে আমার জীবনযাত্রা, সেটা যেন প্রকৃতিকে কোনোভাবে লাঞ্ছিত না করে, প্রকৃতিকে গিলে না ফেলে, প্রকৃতিকে বিনষ্ট না করে। যে কারণে রবীন্দ্রনাথের মুক্তধারার মতো নাটক, যেখানে তিনি বললেন যে যেটা এই যে জলের অধিকার, জলের অধিকার সেটা প্রাকৃতিক সম্পদ, রিনিউয়েবল, সেটা আমি বাঁধ দিলাম, একদলকে বললাম জলের বিনিময়ে টাকা দিতে হবে, আরেক দলকে বললাম দিতে হবে না। এবং ওখানেই সেই ভয়ঙ্কর কথাটা আছে, স্কুলে শেখানো হচ্ছে ওদের ধর্ম খারাপ। কেন খারাপ? না খারাপ তাই খারাপ। এখন রবীন্দ্রনাথ বোঝেন যে কি হতে যায়, কি হতে পারে। এইবার রবীন্দ্রনাথ মনে করেন তাহলে পুঁজি কি করে? পুঁজি একটা ধর্মের কথা বলে, যে ধর্ম একটা অপরত্ব তৈরি করে, ওদের ধর্ম খারাপ। তারপর পুঁজি বলে যে প্রাকৃতিক সম্পদ
সেটা আমি যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রণ করব এবং নিয়ন্ত্রণ করে আমার অধিকারে কাজে লাগাবো, ফলে যেটা সকলের ছিল তাদেরকে টাকা দিয়ে সেটা কিনতে হবে। ধরা যাক যে এখন আমরা যে ব্যবস্থাপনায় এসেছি, আমার জলবিলাস এমন একটা ব্যক্তিগত জায়গাতে পৌঁছেছে, ধরা যাক আমি খুব বড় লোক, আমার 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 একটা সুইমিং পুল লাগবে। ধরা যাক এরকম 10 জন বড় লোক, 10 জনের 10টা সুইমিং পুল লাগবে। সুইমিং পুলের জল তো আর মাছের চৌবাচ্চা নয়, 3 দিন 4 দিন অন্তর বদলাতে হবে, বিপুল পরিমাণে জল। তার জন্য যারা ওই সুইমিং পুলের তলায় সাধারণ মানুষ, তাদের যে প্রাপ্য জলটুকু তারা পাবে না। দেখা যাবে বস্তিগুলিতে যারা থাকেন সাধারণ মানুষ, তাদের প্রাপ্য জল তারা পাচ্ছেন না, জলস্তর নেমে গেছে। তো রবীন্দ্রনাথ মনে করেন যে এই জন্যেই যে পুঁজিটা দিয়ে আমি কি করছি। এবং রবীন্দ্রনাথ যতবার সমবায় আন্দোলনের কথা বলেন, রবীন্দ্রনাথ প্রথম যখন জমিদার হিসেবে কোঅপারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন তখন ব্যর্থ হয়েছেন। ওরা ভেবেছে আবারও যে জমিদারের একটা মতলব আছে। তো এইবার যখন সমবায় আন্দোলনের কথা ভাবেন তখন রবীন্দ্রনাথ বারবার বলেন যে তোমাদের ওই উদ্বৃত্ত। এবং রবীন্দ্রনাথ, যেটা আশ্চর্য সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন তার ওই শান্তিনিকেতনকে কেন্দ্র করে পল্লী পুনর্গঠনের কাজ শুরু করলেন, তার রিপোর্ট আছে, খুব ডিটেইল রিপোর্ট আছে, বিশ্বভারতী সেই রিপোর্ট ছেপেছে, বুলেটিনে ছাপা হতো। এবং সেখানে দেখা যাবে যে কোন গ্রামে কোথায় ধর্মগোলা তৈরি হচ্ছে। ধর্মগোলা একেবারে ভারতীয় শব্দ। এখানে ধর্ম মানে, এটাকে যদি অচ্ছুত বলা হয়, ধর্ম মানেই অচ্ছুত তা নয়। ধর্ম মানে এখানে ধারণ করবে, এই গোলাটা ধারণ করবে। কাদের ধারণ করবে? এই গ্রামের মানুষগুলোকে ধারণ করবে, তাদের অসময়ে ধারণ করবে, তাদের উদ্বৃত্ত ধান ওখানে জমা রাখছেন তারা। ফলে এইটা রবীন্দ্রনাথের খুব গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি এই ভাবনার জগৎটা। জল নিয়ে তো বোধহয় সম্ভবত ম্যানস নেচারও একটা হ্যাঁ লাইন হ্যাঁ আছে যে হ্যাঁ 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 পুরুলিয়ার ওইখানে জল হ্যাঁ, অত একেবারে রবীন্দ্রনাথ একেবারে আমার মনে পড়ে হ্যাঁ। যে রবীন্দ্রনাথের তখন 17 বছরের ওপরে বয়স। বাঁকুড়াতে সেখানে একটা পুকুর তৈরি হয়েছে। তো উনি একটা মোটর গাড়ি ভাড়া করে ওই বুড়ো বয়সে ধুলো উড়িয়ে বাঁকুড়ায় গিয়ে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। না, একটা পুষ্করিণী খনন করা হয়েছে, গ্রামের মানুষজন সবাই জল পাবে। এই যে জল একটা যৌথ সম্পদ, একটা যৌথ প্রাকৃতিক সম্পদ, এই যে প্রাকৃতিক যৌথতার প্রশ্ন, প্রকৃতিকে আমরা, এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা রক্তকরবীতেই আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা অংশ, যে যেখানে সর্দার বলেছে যে রাজা বলে পুরাণ বলে কিছু নেই, পুরনো বলে কিছু নেই, বর্তমানটাই কেবল বেড়ে বেড়ে চলেছে। এখন এই যে নিওলিবারাল অর্থনীতি, সেটা তো বর্তমানটাকেই শুধু বাড়িয়ে নিয়ে চলেছে। আমার বর্তমানের ভোগকে আমি একটা চূড়ান্ত জায়গাতে নিয়ে যাব, যার জন্য আমি একেবারে যা কিছু শেষ করে দিয়ে চূড়ান্ত জায়গায় নিয়ে যাব। এই যে বর্তমানের জন্য বেঁচে থাকা, শুধু বর্তমানটুকু নিয়ে বেঁচে থাকা, এইটাতে রবীন্দ্রনাথের ঘোরতর আপত্তি। এই প্রশ্নেই পুঁজির বিরোধিতা বা এই যে কুক্ষিগত করার যে প্রবণতা, তার বিরোধিতা, এই প্রশ্নেই এবারে আমরা তাহলে আসতে পারি যে রবীন্দ্রনাথের যে ঔপনিবেশিকতার বিরুদ্ধে তার যে স্বর, সেটা একটা হচ্ছে শিক্ষা দিয়ে তিনি একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা তৈরি করার প্রভূত চেষ্টা করেছেন এবং তার ভাবনা চিন্তা তো ছিলই। এই সরাসরি ঔপনিবেশিকতার বিরোধিতা এটা শুরু হচ্ছে কোন সময়? আচ্ছা, প্রথম হচ্ছে যে রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে, তখন নবজাগ্রত পরিবারগুলোর সঙ্গে স্বভাবতই ইংরেজদের সহজ সম্পর্ক ছিল। এবং রবীন্দ্রনাথ তার পরিবারের ক্ষেত্রেও, বিশেষ করে সত্যেন্দ্রনাথ, তিনি তো একেবারে ওই চাকরি গ্রহণ করছেন। যদি দেখি রবীন্দ্রনাথের পরিবারের দিকে তাকাই, তাহলে দেখব যে দ্বারকানাথ উদ্যোগপতি ব্যবসায়ী, দেবেন্দ্রনাথ সরে আসছেন, সরে এসে দেবেন্দ্রনাথ ওই জমিদারির ওপর দাঁড়িয়েই রয়েছেন। তারপর সত্যেন্দ্রনাথ চাকরি করছেন, বড় চাকরি, এবং বাকিরা আর সেই অর্থে তাদের ওই রকম জীবিকা নেই। এবং রবীন্দ্রনাথের আয় হচ্ছে, রবীন্দ্রনাথ প্রথম নিজে দেখা যাচ্ছে যে যখন বিয়ে করলেন তখন ওই জমিদারির কাজ করতে হতো। এখানে একটা কথা বলি, রবীন্দ্রনাথ কিন্তু কবি হলেও অসম্ভব ভালো জমিদারির কাগজ পড়তে পারতেন। একেবারে কাছারিতে বসে জমিদারির কাগজ পড়া শিখেছিলেন। ফলে রবীন্দ্রনাথ যে খুব ভাববাদী মানুষ ছিলেন তা কিন্তু নয়, খুব ভালো আইন বুঝতেন, কাগজ পড়তে পারতেন। তারপর তো নানা রকম চেষ্টা করলেন। এইবার যখন 20 শতকে আসছি,
এবং তখন আস্তে আস্তে ওই বুয়োর যুদ্ধ হচ্ছে, এবং তখন রবীন্দ্রনাথ নৈবেদ্যতে কবিতা লিখবেন যে শতাব্দীর সূর্য অস্ত গেল রক্তমেঘ মাঝে। এবং তারপর দেখা যাচ্ছে উনি এবার 20 শতকে এসে উপনিবেশের চরিত্রটা বুঝতে পারছেন। এবং এটা আমি বলবো যে 1899 থেকে বিবেকানন্দ বাংলা লেখালেখি শুরু করলেন, শেষ 4 বছর বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্যের শেষের দিকের 2 বা 3টে প্যারাগ্রাফে ঔপনিবেশিক ব্যবস্থার তীব্র বিরোধিতা আছে। এবং সেখানে তিনি বলছেন যে ইউরোপে তুমি যেখানে বিদেশে গেছো, সেখানে যে দেশে গেছো সেখানে তুমি কি করেছো, তোমার নিউজিল্যান্ডের ইতিহাস দেখো, তোমার অস্ট্রেলিয়ার ইতিহাস দেখো, এইভাবে সেখানকার ভূমিকে একেবারে শেষ করে দেশ। লাতিন আমেরিকার রবীন্দ্রনাথ এইবার যখন 20 শতকে আসছেন, 20 শতকে এবার আস্তে আস্তে ওর কাছে কিন্তু নেশন কি সেটা পরিষ্কার হচ্ছে। এবং 20 শতকে রবীন্দ্রনাথের চিন্তায় মূল যেটা, সেটা হচ্ছে যে আমি তো বিপ্লব নিশ্চয়ই করব, ভারতকে তো স্বাধীন নিশ্চয়ই করব, কিন্তু ভারত স্বাধীন করে কি একটা নেশন হিসেবেই আত্মপ্রকাশ করবে? রবীন্দ্রনাথের চিন্তা শুধু ব্রিটিশদের সরিয়ে দেওয়া নয়, ব্যবস্থাটা কি হবে। অর্থাৎ ধরা যাক যে ইংরেজরা চলে যাওয়ার পর আমরা ওই রকমই একটা নেশন আমাদের দেশের লোককে দিয়ে তার একটা ব্যবস্থা করলাম। এইটা রবীন্দ্রনাথের একেবারে অভিমত নয়। রবীন্দ্রনাথ মনে করেন যে কারণে যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ডের সময় রবীন্দ্রনাথ প্রথম তীব্রভাবে প্রতিবাদ করছেন। প্রথমে গান্ধীকে বললেন যে আমি আর আপনি যদি ওই দিল্লি দিয়ে পাঞ্জাবের দিকে যাই তাহলে আমাদেরকে ওরা আটকাবে, বন্দি করবে, তাহলে একটা সমস্ত দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া হবে। গান্ধী তখনও রাজি হননি। চিত্তরঞ্জনকে বলছেন যে যদি তুমি একটা সভা করো তাহলে আমি কথা বলতে পারি। চিত্তরঞ্জন সেটা করলেন না, উনি নাইটহুড ত্যাগ করলেন। আচ্ছা, এই যে নাইটহুড ত্যাগ করলেন এবং তার যে চিঠি, তীব্র ভাষায় লেখা চিঠি, এবং এই সময় থেকেই রবীন্দ্রনাথ আস্তে আস্তে ওই ছোট করে ইংরেজ বিরোধিতা, এটা তার কাজ নয়। তার কাজ হচ্ছে ইংরেজদের মধ্যে যারা এই ব্যবস্থাপনাটা তৈরি করেছে, যে ব্যবস্থাপনা নেশনতান্ত্রিক একটা ব্যবস্থাপনা, যেটা 2টো বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলল। এবং নেশন কি, ন্যাশনালিজম কি, ন্যাশনালিজমের মধ্যে জিঙ্গোইজমের চরিত্রটা কোথায়, কিভাবে প্রকাশ পায়, একটা নির্দিষ্ট ভূখণ্ড, সেই নির্দিষ্ট ভূখণ্ড তার স্বার্থের জন্য সব কিছু করবে, এইটা রবীন্দ্রনাথের কাছে ঘোরতর আপত্তিজনক। এবং এইখান থেকেই রবীন্দ্রনাথ এই যে ব্রিটিশ বিরোধিতা, আসলে ঔপনিবেশিক এই যে ব্যবস্থাপনার বিরোধিতা, এবং এটা শুধু আমার দেশে আছে তা নয়, এটা আসলে গোটা বিশ্বে এমন একটা ব্যবস্থাপনা তৈরি করছে 2টো বিশ্বযুদ্ধকে যা সম্ভব করেছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত রয়েছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা নায়ক, হিটলার, মুসোলিনি সম্পর্কে রবীন্দ্রনাথের প্রথমে একটু ভুল ধারণা ছিল, পেয়েছিলেন ঘটনাচক্রে, এবং সেখানে তারপর রোমারোলা তাকে বললেন, এবং বলবার ফলে দেখা গেল তিনি নিজেকে বুঝতে পারলেন কি ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে। এবং শেষের দিকে তিনি একেবারে বলছেন যে হিটলার, মুসোলিনি এরা হচ্ছে একেবারে কাপালিক, ইচ্ছে করে এই ধর্মীয় শব্দটাই ব্যবহার করছে, রবীন্দ্রনাথ করছেন। এখন এই যে কাণ্ডটা হচ্ছে, এবং তিনি নজর রাখছেন যে কিভাবে একটা নেশানতন্ত্র এই কাণ্ডটা করছে। ফলে রবীন্দ্রনাথের, আমি যদি বলি ব্রিটিশ বিরোধিতা, তাহলে সেটা শুধুমাত্র আমার দেশের খাতিরে বিরোধিতা নয়, একটা ব্যবস্থাপনার বিরোধিতা। এবং সেই বিরোধিতাটা, সেই ব্যবস্থাপনার বিরোধিতা শুধুমাত্র ব্রিটিশদের বিরোধী হলেই হবে না, আমার দেশের জন্য তাহলে বিকল্প শিক্ষা ব্যবস্থা কি হবে, রুটি-রুজি কি হবে, অর্থনীতি কি হবে, আমার গ্রাম কি করে গড়ে উঠবে। এবং রবীন্দ্রনাথ তো সেই সময় যখন এই বিশ্বভারতী একেবারে ব্রহ্মচর্যাশ্রম থেকে বিশ্বভারতী হয়ে উঠছে, তখন রবীন্দ্রনাথ সিটি অ্যান্ড ভিলেজ বলে একটা ছোট্ট লেখা ইংরেজিতে লিখলেন, খুব গুরুত্বপূর্ণ লেখা। এবং এই সময় রবীন্দ্রনাথ অনেক বেশি ইংরেজিতে লিখছেন যাতে তার চিন্তা ইংরেজি ভাষীদের কাছেও পৌঁছে যায়। এখন সিটি অ্যান্ড ভিলেজে তিনি বললেন যে আমরা মানুষের চাহিদা কৃত্রিম উপায়ে বাড়িয়ে তুলতে পারি, কৃত্রিম উপায়ে বেড়ে উঠলে কিছু মানুষের চাহিদা আমরা পূরণ করতে পারবো, কিন্তু ওই চাহিদা সব মানুষের পক্ষে, সব মানুষের জন্য আমার পূরণ করা সম্ভব নয়।
তার ফলে কিছু মানুষ ওই চাহিদা পূরণ করে ভয়ঙ্কর হয়ে উঠবে আর বাকিরা রুগ্ন হয়ে যাবে। উনি বললেন যে আমাদের শরীরে ধরা যাক যে আমাদের আমাদের উদর সেটা হঠাৎ বেড়ে গেল, বাকিগুলো একেবারে টিং 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 করছে, সেটা তো খুব ভালো দৃশ্য নয়। তো রবীন্দ্রনাথের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথ কিন্তু এই যে পুঁজির বিরোধিতা, এই যে নেশানতন্ত্রের বিরোধিতা, এর সঙ্গে নান্দনিকতার একটা যোগসূত্র তৈরি করলেন। তিনি বললেন যে যাকে আমি বলি যে পুঁজি, পুঁজি হচ্ছে দানবীয় পুঁজি। দানবের চেহারা কিরকম রাখে তাকে তাকে দেখতে আমার ভালো লাগে না। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে, শ্রীনিকেতনে স্থাপত্যের একটা নিজস্ব শৈলী তৈরি করলেন। এবং কি করে গ্রাম সমাজে, যে কারণে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় ভাবনা হচ্ছে যে কি করে শিক্ষার বিকিরণ সম্ভব, শিক্ষা কি করে ছড়িয়ে পড়বে, এবং এই সূত্রে আগাগোড়া তিনি ঔপনিবেশিক অর্থনীতি, নেশানতন্ত্র এর বিরোধী। এবং এই বিরোধিতার ধারাটা আমি বলবো, অর্থাৎ যদি বলি যে জাতীয় কংগ্রেস, এখান থেকে আমাদের দেশের ইংরেজদের বিরোধিতা, তারপর স্বদেশী আন্দোলন, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্রভাবে দাঁড়াচ্ছেন, তারপর উনি রাজনৈতিক যে ওই বিরোধিতার ছোট পরিসর সেখান থেকে সরে গিয়ে একটা তাত্ত্বিক জায়গাতে দাঁড়াচ্ছেন, নোবেল পুরস্কার পাচ্ছেন, এবং নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি বুঝতে পারছেন যে ইউরোপে তার মতো অনেক মানুষ আছেন যারা কিন্তু এই ইউরোপীয় যে ঔপনিবেশিকতা তার সমর্থক নন। এইবার রবীন্দ্রনাথ ভাবছেন তাহলে এই ব্যবস্থাপনার বিরোধিতা করব। রবীন্দ্রনাথ বলেন যে মানুষের তিনটে জন্ম, মানুষ ত্রিজ। একটা হচ্ছে এই পৃথিবীতে মানুষ জন্মেছে, এই যে পৃথিবীতে মানুষ জন্মালো, এই পৃথিবী মানে কিন্তু কোনো দেশ নয়, এই গোটা পৃথিবী। তার দ্বিতীয় জন্ম হচ্ছে তার স্মৃতিলোকে। স্মৃতিলোকে মানে এই পৃথিবীতে মানুষ, পশু, গাছপালা, তার যে যৌথ স্মৃতির জগৎ, আমি তার অংশ। আর তৃতীয় হচ্ছে আত্মিক লোক, যেখানে আমি এর সঙ্গে একটা সংযোগ স্থাপন করতে পারছি, আমি একা নই। এই তিনটে জন্মভূমি হচ্ছে মানুষের পরস্পর যুক্ত জন্মভূমি। এটা কিন্তু জিঙ্গোইজম, উগ্র জাতীয়তাবাদ, ঔপনিবেশিকতাবাদ মানুষকে এই তিন জন্মের যে সংযোগ সেখান থেকে বিচ্ছিন্ন করছে। ফলে এটা তার আজীবনের বিরোধিতা। পারস্যে গেছেন, পারস্যে গিয়ে সেখানে কথা হচ্ছে, বারবার ভাববার চেষ্টা করছেন এবং সেখানে বলছেন যে যদি নেশনকেই আমাকে মেনে নিতে হয়, যে নেশনই হচ্ছে আমাদের পরবর্তী একটা সংগঠন যেটা ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে সেটা অন্যরকম একটা নেশনের কথা ভাবতে হবে। রাশিয়ায় গেছেন, রাশিয়ায় গিয়ে মুগ্ধ। তার পাশাপাশি একথাও খেয়াল করিয়ে দিচ্ছেন যে রাশিয়া যেখানে একটা ছাঁচ তৈরি করবার চেষ্টা করছে, সেই ছাঁচ তৈরি করলে কিন্তু সমস্যা হবে। জারের পতন হয়েছে, বলসেভিকরা এগিয়েছেন, কৃষকদের সঙ্গে কথা বলে খুব মুগ্ধ হয়েছেন। তার পাশাপাশি এটাও ভাবছেন যে এটা একটা কোনো ছাঁচ নয় তো। এইভাবে রবীন্দ্রনাথের সচল মন গোটা বিশ্ব ব্যাপারের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এই যে ভাবনাটা, যেটা অ্যাকচুয়ালি বৈশ্বিক ভাবনা, এই বৈশ্বিক ভাবনা থেকে উনি ন্যাশনালিজম লিখছেন, যেটা পাশ্চাত্য দুনিয়ায় নিষিদ্ধ হচ্ছে। এখন আমাদের ওই সময় যে স্বাধীনতা যে সংগ্রাম, সেটাকে আমরা জাতীয়তাবাদী আন্দোলন নামেই চিহ্নিত করেছি। এইখানে একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে কি রবীন্দ্রনাথ, আপনি যেটা একটু আগে ছুঁলেন জায়গাটা, যে স্বাদেশিকতার উপায়টা নিয়ে ওর আপত্তি ছিল, এই যে জাতীয়তাবাদী যে আন্দোলন আর উগ্র জাতীয়তাবাদিতা, এই দুই ধরনের যে জায়গা, এই দুই ধরনের উগ্র জাতীয়তাবাদিতাকে উনি তো বিরুদ্ধাচারণই করছেন, তার সেটা পরিষ্কার। কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের জায়গায় যে জাতীয়তাবাদ, সেটাকে উনি কীভাবে দেখছেন? প্রথম কথা, এটার উত্তর আমি ইতোমধ্যেই হয়তো দিয়েছি। উনি দুটো শব্দ ব্যবহার করবেন, এক হচ্ছে স্বদেশী আন্দোলন। এই যে স্বদেশ, আমি আমার দেশকে আমার মধ্যে খুঁজে পেয়েছি, আমাকে কেউ ওপর থেকে শিখিয়ে দিচ্ছে না এটা আমার দেশ। ধরা যাক যখন বেনেডিক্ট অ্যান্ডারসন বলেন যে আমি আমার দেশকে কল্পনা করি, ইমাজিনড কমিউনিটিজ, আমি কল্পনা করছি আমার একটা মানচিত্র আছে, আমার একটা ভূখণ্ডের চেহারা আছে, আমি
মুদ্রণ পুঁজির ব্যবহার পেয়েছি, প্রিন্ট ক্যাপিটাল এসেছে, ফলে আমার দেশকে আমি কল্পনা করতে পারছি। রবীন্দ্রনাথ বলবেন যে এই কল্পনাটা শুধু এই বাইরের কতগুলো অনুঘটক আমাকে কল্পনা করতে সহায়তা করলো এবং আমি আমার দেশকে কল্পনা করলাম, এটাই শুধু নয়, আমাকে নিজে আমার দেশটাকে খুঁজে বার করতে হবে। এইবার ধরা যাক যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে যারা সেই সময় একেবারে সশস্ত্র বিপ্লব করছেন ঘরে বাইরে এবং 4 অধ্যায়, এই দুটো উপন্যাস নিয়ে তাদের মূলত আপত্তি, এবং সেখানে রবীন্দ্রনাথ তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হয়ে উঠতে পারেননি বলে তারা মনে করছেন। কিন্তু রবীন্দ্রনাথের এটা খুব কঠিন একটা জায়গা। যে কোনো চিন্তাশীল মানুষ তো আসলে একা। রবীন্দ্রনাথ বুঝতে পারেন যে তিনি মিশেল ফুকোর একটা খুব ইন্টারেস্টিং বক্তৃতা নিবন্ধ, তার সংকলন ফিয়ারলেস স্পিচ, যে আমি যদি সত্য বলি, সেই সত্য বললে আমাকে আহত হতে হয় অনেক সময়। রবীন্দ্রনাথ বলছেন যে সবাই বলছে দেশকে ভালোবাসো, কিন্তু কেউ বলছে না সত্যকে ভালোবাসো। সত্য দেশের থেকে বড়। এখন এই যে সত্য দেশের থেকে বড়, এইটা হচ্ছে রবীন্দ্রনাথের জায়গা। রবীন্দ্রনাথ কোথাও দুর্বল ছিলেন না, কোথাও ইংরেজ তোষক ছিলেন না, তোষণ ও তোষামোদ করে তার কিছু পাওয়ারও ছিল না। যেখানে সত্যি সত্যি দেশের মানুষের ওপর ইংরেজদের অন্যায়, সেখানে তিনি তার তীব্র বিরোধী। কিন্তু যেখানে শুধুমাত্র একটা হুজুগ হিসেবে, এখানে আমার মনে পড়ে যাচ্ছে যে খুব মন দিয়ে আমি এটা পড়ে দেখেছি, র্যাডিক্যাল ইমপ্রেশন দীর্ঘদিন ধরে এই কাজটা করছেন, সেটা হচ্ছে বিপ্লবীদের স্মৃতিকথা তারা বার করছেন। অগ্নিযুগ গ্রন্থমালা, অগ্নিযুগ গ্রন্থমালা। আমরা যদি এই অগ্নিযুগ গ্রন্থমালা খুব মন দিয়ে পড়ি, তাহলে দেখব যারা এই বিপ্লব পন্থার সঙ্গে জড়িত তারাও কিন্তু বারবার তাদের পথ নিয়ে ভাবছেন। এবং যখন ওই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হচ্ছে, তখন কিন্তু মাস্টারদা সূর্য সেন নির্বিচারে একেবারে বিপ্লবীদের সশস্ত্র হয়ে উঠতে কোথাও কোথাও নিষেধ করছেন এবং বলছেন যে যেখানে আমি যদি টেলিগ্রাফ অফিস দখল করতে গিয়ে তাকে আহত করে অজ্ঞান করে দখল করে নেওয়া যায়, তাহলে তাই করব, হত্যা করব না। ফলে এই পন্থা সম্পর্কে কিন্তু একটা আগাগোড়া তাদেরও চিন্তাশীলতা এসেছে। ফলে রবীন্দ্রনাথ এটা খুব বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখছেন। এবং এর সঙ্গে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ কি তাহলে কোথাও সেই অর্থে বিপ্লব চাননি, লড়াই চাননি? রবীন্দ্রনাথ জানেন আসলে যে পরিবর্তনের ক্ষেত্রে দুটো উপায়। একটা হচ্ছে আমি কাউকে পরিবর্তন করবার জন্য তার মনের বদল ঘটাতে পারি। ধরা যাক যে রক্তকরবী নাটকে রাজার মনের বদল হয়েছে, কিন্তু সর্দারতন্ত্র তার মনের বদল হয়নি, তখন তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বজ্রগড় ভেঙে পড়েছে, বজ্রগড়ে বন্দীদেরকে রাখা হতো ওই ফলব বাস্তিলের মতো ধরে নিই যদি, তাহলে সেখানে একটা রক্তক্ষয়ী বিপ্লব হচ্ছে এবং যারা কারিগর খোদাইকর তারা অস্ত্র নিয়ে লড়াই করতে গেছে। ফলে রবীন্দ্রনাথ কিন্তু কখনো এটা বলেন না যে কোথাও রক্তক্ষয়ী বিপ্লবের কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি যেটা বলেন যে আসলে ভেতর থেকে ব্যবস্থার বদল করবার জন্য যা করতে হয় তাই করতে হবে। ফলে ফরাসি বিপ্লবের ওই যে চূড়ান্ত ভায়োলেন্স, ধরা যাক রোবসপিয়ারের মতো মানুষ, তাকে শেষ পর্যন্ত তাকেও নিহত হতে হচ্ছে, এবং ওই ন্যাশনাল রেজার, গিলোটিনকে ন্যাশনাল রেজার বলা হতো, যে কিভাবে মুন্ডচ্ছেদ হচ্ছে, এই ভয়ঙ্কর মারকাটের যে বিপ্লব। রবীন্দ্রনাথ একেবারে বিবিধ প্রসঙ্গ বলে রবীন্দ্রনাথের ছোট্ট একটা বই আছে, সেই বইতে মনোগণিত বলে একটা লেখা আছে। তাতে রবীন্দ্রনাথ একটা বিপ্লবের সংজ্ঞা দিয়েছেন যে আমাদের একটা অঙ্ক কষতে হচ্ছে, অঙ্কটা হচ্ছে এই যে কি করে মানুষের ভালো হয়। তো আমরা অঙ্কটা কষছি, যদি সমাধান হয়ে যায় মানুষের ভালো হবে, কিন্তু মাঝপথে গিয়ে আমাদের মনে হচ্ছে যে অঙ্কটা ভুল হলো, তখন আমরা রক্ত দিয়ে অঙ্কটা মুছে দিচ্ছি, সেইটা হচ্ছে বিপ্লব। এবং এই মানুষের ধর্মে রবীন্দ্রনাথ বলবেন যে আমরা এককালে যে ব্যবস্থাপনাকে মাথায় তুলে রেখেছি, মানুষ অন্য কালে
সেই ব্যবস্থাপনাকে একেবারে ভেঙে ফেলে পথে এসে দাঁড়িয়েছে। ফলে রবীন্দ্রনাথ কিন্তু জানেন, এটা বারবার বলেন, আমি খুব কৌতুক করে বলি যে রবীন্দ্রনাথ মনে করতেন বিপ্লবের ঘর হয় না, বিপ্লবের পথ হয়। যদি আমরা ভাবি যে বিপ্লব সমাপ্ত হলো, রূপকথার রাজ্যে আমরা এবার থেকে বাস করব, চিরদিন যেভাবে রূপকথা রাজা ও রানী বাস করে সেইভাবে করব, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। ওই আমাদের প্রতিনিয়ত সচেতন থাকতে হবে যে আমরা তো ঘর পাবো না, আমরা পথই পাবো। যদি ভাবি যে ঘরটা হয়েই গেল, আর কিছু নেই, এখানেই আমরা সারা জীবন বাস করব, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করছি। হ্যাঁ, কারণ আপনি চট্টগ্রামের কথা বললেন, মানে অনন্ত সিংহের আত্মজীবনীতে রয়েছেই সেদিনকে ওনার কি অনুভূতি হচ্ছিল যে উনি ওই আজ যে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটিতে উচ্চ তুলে নাচা, আজ যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটিতে উচ্চে তুলে নাচা, কবির ভাষায় আমার মন গর্জন করে ওঠে। এই ভাষা তার রয়েছে, মানে বিপ্লবীদেরকে। এবং এইখানে ওরা তো সবসময় রবীন্দ্রনাথের যে কবিতা, রবীন্দ্রনাথের যে ভাষা, তাতে জোর পেয়েছেন। হ্যাঁ, এই যে নিজেদেরকে তারা, যদি ওই 1906 এই সময় দেখি, সেই সময় দেখা যেত যে খুব মন দিয়ে ওরা গীতা পড়তেন, চণ্ডী পড়তেন, বিবেকানন্দ পড়তেন। পরে ক্রমশ দেখা গেছে যে রবীন্দ্রনাথের কবিতা তাদেরকে উজ্জীবিত করছে, উদ্দীপ্ত করছে। এবং এখানে রবীন্দ্রনাথ কিন্তু কখনো তাদের যে আত্মত্যাগ, পথ নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু সবাই তো সন্দীপ নয়, সন্দীপ তো স্বার্থপর, সন্দীপ তো বিপ্লবী নয়। কিন্তু যে বিপ্লবী, তার পথ নিয়ে রবীন্দ্রনাথের আপত্তি আছে, কিন্তু যে বিপ্লবী অসম্ভব নিজেকে ভুলে গিয়ে বিপ্লবকে সত্য বলেছেন, তাকে উনি কখনো কিন্তু সমালোচনা করেননি। রবীন্দ্রনাথের ধরা যাক যে অচলায়তন নাটকে যখন মহাপঞ্চকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, তখন আচার্য বলেন যে ওখানে তোমাদের অস্ত্র পৌঁছবে না। তার কারণ মহাপঞ্চকের ওই পথটা ভুল হতে পারে, কিন্তু মহাপঞ্চকের ত্যাগ এবং সততা, সেটা তো স্বীকার করতে হবে। ফলে বিপ্লবীদের এই আত্মত্যাগ, এটাকে রবীন্দ্রনাথ কখনো অস্বীকার করেন। নিঃশেষে প্রাণকে করিবে দান। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো এই জায়গা থেকে মানে এত রকমভাবে তিনি ওই সময়ের যে রাজনৈতিক যে চেতনা, সেটাকে এতভাবে ভেঙেছে, নাপন করেছে, নানাভাবে সংশ্লেষ করেছেন। তারপরেও তাকে নিয়ে এই যে একটা ভুল ধারণা, মানে আমি তাকে গদরপাটির হত্যা করতে যাওয়ার প্রবণতাটাকে আমি, ওটা ওই সময়ের জিনিস, ওখানে শেষ হয়ে গেছে জিনিসটা, ওটা পরে আর কন্টিনিউ হয়নি। বিপ্লবীরা পরবর্তীকালে নিজেদেরকে অনেকভাবে সংশোধন করেছেন, বদলেছেন। কিন্তু পরবর্তীকালে আজকের যুগে দাঁড়িয়েও যখন রবীন্দ্রনাথকে ইংরেজের চর, বা রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি উপনিবেশিকতারই ধারক ও বাহক, বা জনগণমন অধিনায়কের যে অধিনায়ক, সেটা আসলে পঞ্চম জর্জ, এই ধরনের যে, বা 4 অধ্যায় তিনি লিখেছিলেন ইংরেজের থেকে টাকা নিয়ে, এই ধরনের যে ধারণা, এইগুলোর উৎস কোথায়? এগুলোর উৎস হচ্ছে মানুষের মন। আসলে আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যখন পুরনো ভারতীয় শব্দ, দুটো শব্দ আমি ব্যবহার করব, একটা হচ্ছে শ্রদ্ধা আর আরেকটা হচ্ছে পরিপ্রশ্ন। আজকাল তো খুব ভারতীয় জ্ঞান তত্ত্ব নিয়ে কথা বলা হয়। তো শ্রদ্ধা মানে হচ্ছে যে আমার নিজের অধিকার, আমার নিজের অস্তিত্ব, এটা সম্পর্কে একটা প্রত্যয়। যার এই প্রত্যয় নেই, সে অত্যন্ত সংশয়ী হয়, সে নিজেকে সংশয় করে এবং সবাইকে সংশয় করে। আমরা এই শ্রদ্ধা হারিয়েছি। 2 হচ্ছে পরিপ্রশ্ন, অর্থাৎ আমাদের ভারতীয় চিন্তনে কাউকেই নির্বিচারে মেনে নিতে বলা হয়নি। অর্থাৎ রবীন্দ্রনাথকেও আমি নির্বিচারে মেনে নেব না, কিন্তু আমি যখন তাকে প্রশ্ন করব, পরিপ্রশ্ন করব, তখন আমি তাকে তার সামগ্রিক অবস্থান থেকে বিচার করে তাকে প্রশ্ন করব। আমাদের অধিকাংশ ক্ষেত্রে এখন যেটা হয়েছে, যে আমরা নিজেরা নিজেদের উপর বিশ্বাস রাখি না এবং প্রতি মুহূর্তে আমরা মানুষকে ভাঙতে ভালোবাসি।
এবং এই যে ভাঙতে ভালোবাসি, এটা তথ্যের উপর দাঁড়িয়ে ভাঙছি না। কেউ একজন মানুষ, তাকে আমি এমনি বাজে কথা বলে তার সম্পর্কে, এখন ধরা যাক যে রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলেন, তার সমকালেও যেটা হয়নি তা তো নয়। দ্বিজেন্দ্রলাল রায় একরকম করে রবীন্দ্রনাথকে এই নোবেল পুরস্কার প্রাপ্তি, তার পেছনে রবীন্দ্রনাথের মতলব, রবীন্দ্রনাথের যখন 70 বছর বয়স হলো তখন তাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, তাই নিয়ে নানা কথা, তো এগুলো সব সময় হয়। এর বাইরে এখন যেটা হয়েছে যে এখন এই জাতীয় কুৎসা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষ সেটাকে নির্বিচারে বিশ্বাস করে। এবং এখন উত্তর সত্যের যুগ, আমাদের হাতে নানা প্রযুক্তি আছে, ফলে মানুষের চোখ আমাদের ওই একটা জায়গাতে আটকে যাচ্ছে এবং এটাকে ব্যবহার করা হচ্ছে। অ্যালগরিদমের একটা অন্য চরিত্র আছে, ফলে এটার মধ্যে থেকে এই বিচিত্র তথ্যের সমাহার থেকে সত্য খুঁজে নেয়ার জন্য আমার যে মন চাই, সেই মনটাকে তৈরি করতে হবে। আর দ্বিতীয়ত, যারা কুৎসা করতে চান, কুৎসা করার জন্যই কুৎসা করতে চান, তাদেরকে আমি বদলাতে পারবো না, কিন্তু বারে বারে তাদের সমস্ত কিছু শুনে উত্তেজিত না হয়ে কি ঘটেছিল সেটা আমাকে বলতে হবে। যদি রবীন্দ্রনাথের মধ্যে সমালোচনা করবার কোনো জায়গা থাকে তাহলে সমালোচনা করব, কিন্তু রবীন্দ্রনাথ আমাদেরই মতো টাকা খাওয়া, মতলববাজ একজন খারাপ লোক ছিলেন, এটা ভাবলে আমাদের আত্মতৃপ্তি হতে পারে। সেই আত্মতৃপ্তি থেকে আমি কাউকে বঞ্চিত করতে চাই না, কিন্তু যারা একটু ভাবতে চান তাদেরকে বলবো যে বই আছে, লেখা আছে, সহজলভ্য, আপনারা একটু পড়ে দেখুন। একদম শেষ দিকে চলে এসেছি আমরা। তার জীবনের শেষ পর্বে এসে তিনি আরও ভয়ঙ্কর কিছুর প্রতিফলন দেখছেন রাজনৈতিকভাবে বিশ্বে, দেশে। সেই সময় আমরা যদি দেখি যে কংগ্রেস থেকে সুভাষ বোসকে বার করে দেওয়া হচ্ছে 30-এর দশকের শেষে, জার্মানি ইটালিতে ফ্যাসিবাদের উত্থান, স্পেনের গৃহযুদ্ধ, চীন জাপান যুদ্ধ, একের পর এক রক্তক্ষয়ী ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীর বুকে, এবং অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার একদম সমস্ত ভয়ঙ্করতার একদম চূড়ান্ত প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেই সময় তিনি শরীর অসুস্থ হয়ে পড়ছেন, 40 সালের পর থেকে আর রিকভারি করতে পারেননি ওই অসুস্থতা থেকে। রানীচন্দ্র তাঁর হয়ে লিখে দিচ্ছে। এই সময় শেষ অবধি তিনি লিখে গেলেন সভ্যতার সংকট। এই যে লেখা, এই লেখাটাকে একদম সমস্ত সারা জীবনের রবীন্দ্রনাথের ওপর, সেই তাঁর যে জীবনের যে চলন, তার উপর থেকে আমি যদি ব্যাপারটাকে বিচার করতে চাই, সেটা কিভাবে করব? সত্যজিৎ রবীন্দ্রনাথকে নিয়ে যে তথ্যচিত্র করেছেন তাতে এই সভ্যতার সংকটের ওই মহামানব আসে দিয়ে শেষ হয়েছে। আসলে আবারও রবীন্দ্রনাথ একটা বড় জায়গাতে নিয়ে গেলেন। রবীন্দ্রনাথ বারবার বলছিলেন, সভ্যতার সংকটে যেটা উঠে আসছিল, রবীন্দ্রনাথ বলছিলেন যে পাশ্চাত্য তার যে বিজ্ঞানের সত্য, এটা পারস্যতেই খেয়াল করিয়ে দিয়েছিলেন, যে বিজ্ঞানের যে সত্য, সেই সত্যের সঙ্গে তাদের লোভ এসে যোগ হলো। এই যে লুব্ধ পাশ্চাত্য বিজ্ঞানের সত্যকে প্রযুক্তির দাপটে পরিণত করলো, যুদ্ধ লাগলো, তাহলে তখন সভ্যতার সংকটে রবীন্দ্রনাথ কিন্তু আর পাশ্চাত্যের থেকে কিছু আশা করছেন না। এবং যারা প্রাচ্যের মানুষ, যারা পাশ্চাত্যের ওই রূপে এবং কাঠামোয় নিজেকে ভুলিয়েছেন, তাদের কাছ থেকেও কিছু আশা করছেন না, কিন্তু ভাবছেন যে এই যে সংকট, এই সংকট থেকে মুক্তির জন্য হয়তো কোনো একজন মহামানব আসবেন। সেই মহামানব ওপর থেকে আসবেন না, মানুষের ভেতর থেকে, মানুষের ভাবনা থেকে, মানুষের উপলব্ধি থেকে তৈরি হয়ে উঠবেন সচেতন কেউ, যিনি ওই 3টে যোগকে, মানুষের জন্মের 3টে যোগকে, এই নিখিল বিশ্ব, নিখিল স্মৃতি আর আত্মিক লোকের সংযোগ, এই 3-এর সহযোগে কোনো একজন মানুষ তার স্বার্থকে অতিক্রম করে এই সংযোগের দর্শনের কথা ভাববেন। আসলে এটা একটা
প্রক্রিয়া চলতেই থাকবে। রবীন্দ্রনাথ তাঁর সময়ে দাঁড়িয়ে এই চলতে থাকা উপসর্গগুলোকে আমাদেরকে খেয়াল করিয়ে দিয়েছিলেন, যে কারণে তিনি বলতেন যে মানুষের জীবনের কোনো সমস্যাই বর্তমানের আধুনিকের হয় না, এটা চিরকালীন। এই সমস্যাগুলোর মধ্য দিয়েই সভ্যতা নানা সময় নানাভাবে অগ্রসর হয়েছে, এখনো হচ্ছে, এরপরেও হবে। আমরা ওই কিছুতেই বলতে পারবো না যে আমরা সমাধান পেয়ে গেলাম। তো ওই সভ্যতার সংকটে আবার ওই উপসর্গগুলো চূড়ান্ত পর্যায়ে লাভ করেছে বলে তিনি আমাদের সচেতন করিয়ে দিলেন। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। এবং রবীন্দ্রনাথ মনে করতেন, রবীন্দ্রনাথ বারবার এটা বলেছেন যে অনেকে আমাকে বলে যে বিভিন্ন প্রতিষ্ঠানের আপনি শুধু ত্রুটিগুলো দেখাচ্ছেন, কিন্তু বিকল্প প্রতিষ্ঠান কি হবে আপনি তো বলছেন না। রবীন্দ্রনাথ বলতেন যে আসলে আমাদের মন প্রাতিষ্ঠানিকতার দ্বারা এমনই ব্যাপৃত যে আমরা মনে করি যে একটা প্রতিষ্ঠান তার জন্য একটা পাল্টা প্রতিষ্ঠান, কিন্তু ওই প্রতিষ্ঠানটাও যে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে এটা আমরা বুঝতে পারি না। ফলে আমি বিশ্বাস করি যদি কেউ থাকে তাহলে ওই একক মানুষ। কিন্তু মনে রাখতে হবে যে ওই একক মানুষ মানে কিন্তু রবীন্দ্রনাথ বিবিক্ত মানুষের কথা বলছেন না। রবীন্দ্রনাথ বারে বারে যখন গানে লেখেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কিন্তু ওই অনেক একা মানুষ নিয়ে আসলে মানুষের একটা সমবায় তৈরি হবে। ওই যে আত্মিক লোকের কল্পনা, আমি একা নই, এইটা রবীন্দ্রনাথের ধারণা যে বারে বারে ওই প্রতিষ্ঠান দিয়ে মানুষকে খণ্ডিত করা হবে, আবার একক মানুষ বেরিয়ে আসবে, আবার একক মানুষ একটা সংযোগের ব্যবস্থা তৈরি করবে, আবার অগ্রসর হবে, আবার একটা পাল্টা আঘাত আসবে। ফলে এই লড়াই একটা অনন্ত বক্সিংয়ের রিংয়ের মধ্যে গোটা সভ্যতা দাঁড়িয়ে আছে, এর তো শেষ নেই। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের জানান, মতামত দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।